This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ফার্স্ট ব্রেক at 9 এ আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আজ সকালে সবথেকে গুরুত্বপূর্ণ খবর কি বলুন তো, আরও একটা সাইবার জালিয়াতি এবং একেবারে খাস কলকাতায় অরক্ষিত এটিএম এ সাইবার জালিয়াতির খবর পাচ্ছি আমরা। খাস কলকাতায় এটিএম থেকে খোয়া গেছে লক্ষাধিক টাকা, তাও একদম ব্যাংকের পাশের এটিএম থেকে। ঘটনাস্থল সন্তোষপুরে কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এসবিআই এটিএম। ঠিক কি হয়েছে ঘটনাটা শুনুন। তো আমি ভেতরে এটিএম দেওয়ার পরে এটিএম কার্ডটা পুরো ভেতরে চলে যায় একদম এটিএমে। নর্মালি স্যার এটিএমে ঢুকে অনেক সময় আটকে যায় কার্ড, আমরা প্রেস করে ওটাকে বের করে নিই। তো কালকে সে ওটা পুরোটাই ভেতরে চলে গেছিলো। তো তারপরে আমি অনেক চেষ্টা করেছি বের করার, কিন্তু এটিএম কার্ডটা বের করতে পারিনি। তারপরে ওখানে যে দেওয়া নাম্বারটা ছিল টোল ফ্রি নাম্বার, ওকে আমি কল করি যে স্যার আমার এরকম একটা এটিএম কার্ড, আমি টাকা তুলছিলাম তো আটকে গেছে, ভেতরেই পড়ে গেছে, মানে ভেতরেই মেশিনের ভেতরে চলে গেছে, আমি বের করতে পারছি না। তখন ও বললো যে ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, আপনি একটা ওখানে আমাদের তো কমপ্লেন এখানে এরকম হবে না, আপনি একটা আমাদের যে কোড আছে আপনি 033 প্রেস করে দুবার ক্যান্সেল করে দিন। তো আমি সেই মতন 033 প্রেস করলাম, দেন ক্যান্সেল বাটন প্রেস করলাম। দেন আবার স্যার বললো ও এবার আপনি আপনার যে এটিএম কার্ডটা, আমরা তো জানি না আপনার কোন এটিএম কার্ড, তাহলে আপনার এটিএম কার্ডটা কনফার্ম করার জন্য আপনার পিন কোডটা দিয়ে দিন ওখানে মেশিনে। ও কিন্তু জিজ্ঞেস করলো না আমাকে যে আমাকে বলুন বা কিছু, আমি পিন কোড দিতে মতন দিয়ে ফের ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করার পরে স্যার ও বললো ঠিক আছে, দেন আপনি চলে যান, এখন কাল সকাল 9টার সময় এসে আপনি কার্ডটা আধার কার্ড শো করিয়ে কার্ডটা নিয়ে যাবেন। তো আমি সেই মতন স্যার চলে যাই। তো দেন 10টা নাগাদ স্যার দেখি আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাচ্ছে, মানে 10,000 করে কাটছে। এবার এতটা স্পিডি কার্ড ছিল স্যার, আমি যে মানে ওপেন করার আগে দেখছি আমার অলরেডি 1,30,000 টাকা কেটে নিয়েছে। শুনলেন যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তিনি বললেন কি ভয়ঙ্করভাবে তার অ্যাকাউন্ট থেকে একের পর এক টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক কিভাবে ঘটনাটা ঘটেছিল আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছিলেন এবং দেখিয়েছেন, দেখুন তার পাঠানো প্রতিবেদন। এটিএম কার্ড ট্র্যাপিং এর ক্ষেত্রে ঠিক কি হয় সেটাই সরেজমিনে দেখাতে একটি ব্যাংকের এটিএম এসেছি আমরা, এবং এখানে আপনাদের দেখাবো কার্ড ট্র্যাপিং এর ক্ষেত্রে কি হয়। এটা কোন ব্যাংকের এটিএম সেটা আপনাদের জানাচ্ছি না, তবে কার্ড ট্র্যাপিং এর ক্ষেত্রে যখন কার্ড ঢোকানো হবে, আমি আমার কার্ডটি এখানে ঢোকালাম, ঢোকানোর পরে বিকল্প দেওয়ার কথা বলা হয় যে কোন কি অপশান আমি চুজ করব, কিভাবে আমি এগোবো। আমি এখানে এগোচ্ছি, আমার পিন চাইছে, পিনটা আপনাদের দেখাবো না। তারপর আমি প্রসেস করছি, প্রসেস করার পর যখন কোনো কাজ করছি, আমি কাজ করা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু এই এটিএম কার্ডটা এইভাবে কিন্তু বেরিয়ে আসবে। এই যে আমি এটিএম কার্ডটাকে বের করে নিতে পারছি, কিন্তু কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে এইভাবে এটিএম কার্ড বের করে নেওয়া যায় না, কার্ডটা আটকে থেকে যায়। আর কার্ডটা আটকে থেকে গেলে তখন আমরা হেল্পলাইনে ফোন করার জন্য এদিক ওদিক ঘুরবো। এই সময়ের মধ্যেই কিন্তু যে দুষ্কৃতী জালিয়াত, সে কিন্তু তার জালিয়াতির মাধ্যমে আপনার কার্ডের একটা পুরো সিস্টেমকে কপি করে নিয়েছে, তার মাধ্যমে কিন্তু লক্ষাধিক টাকা প্রতারণ হতে পারে। তাই সতর্কীকরণের জন্য কার্ড ইনজেস্ট করার আগে ভালো করে খতিয়ে দেখবেন সেখানে কোনো দুষ্কৃতী কোনো ডিভাইস রিস্টোর করে রেখেছে কিনা। অনেক সময় খালি চোখে তা খুঁজে পাওয়া অসম্ভব হয়, তবে সতর্কতার শেষ নেই। ক্যামেরা বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি, তিনি দেখালেন যে কিভাবে কার্ড আপনি এটিএম এ ঢোকালেন এবং সেই কার্ড আটকে গেল, এবং তারপর আপনি যখন সাহায্যের হাত বাড়াচ্ছেন বা সাহায্য কোথা থেকে পাবেন সেই ভাবনা চিন্তা করছেন, তার মধ্যে অ্যাকাউন্ট থেকে আপনার একের পর এক টাকা বেরিয়ে যাচ্ছে। তাহলে কিভাবে রুখবো আমরা এই জালিয়াতির জাল থেকে, আমরা কি করে বাঁচবো? এই মুহূর্তে সাইবার এক্সপার্ট সাম্যজিৎ মুখার্জি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সাম্যজিৎ, গুড মর্নিং। মঞ্জিরা কথা বলছিলাম। সাম্যজিৎ, এই যে ঘটনাটা আজকে ঘটেছে, মানে সত্যি তো আমি তো গিয়ে এটিএম কার্ডটা ঢোকালাম, এবার যদি কার্ডটা আটকে যায়, প্রথম কথা জানতে চাইবো যে এর মাধ্যমে কি করে জালিয়াতিটা হচ্ছে, এক, আর দ্বিতীয়ত ওই সময় যদি আমার কার্ডটা আটকে যায় তারপর আমি কি করব তাহলে? একদম, এটা 2021 সালে প্রচুর আমরা দেখেছি, মানে এই সেম ধরনের স্কিমার বিভিন্ন জায়গায় ইউজ করতে। এটা অ্যাকচুয়ালি এই ডিভাইসটার নাম হচ্ছে স্কিমার, গ্রিন কালারের হয়। আমরা যখন এটিএম এ যে জায়গায় আমরা কার্ডটা ইনপুট করি, ওখানে একটা স্ক্যানার লাগানো থাকে, যেটাকে কার্ডটাকে স্ক্যান করে
তারপর এটিএম এর প্রসেসগুলো হয়। আগে আইডেন্টিফিকেশন চেক করে এটিএম, যে কোনো সিস্টেমের যে প্রসিডিওর রয়েছে এটিএম এর। তো এরা কি করে, ওর সামনে আরেকটা সেম ভাবে স্ক্যানার ডিভাইস ওখানে ইনপুট করে দেয়। এবার প্রথমে আমরা মনে করছি যে স্ক্যানারটার মধ্যে আমরা এটিএমটা পুট করছি, ওটা একটু বাইরে বেরিয়ে থাকে, গ্রিন কালারই হয় স্কিমার গুলো সেম টু সেম। এবার কি হয়, যে মুহূর্তে আমরা যখন কার্ডটা ঢোকাচ্ছি, তো কার্ডের একটা মাপ অনুযায়ী তো এটিএম এর কার্ডগুলো থাকে, ওই স্কিমারে পুরোপুরি অনেকটা সময় কার্ড ভেতরে ঢুকে যেতে পারে পুরোপুরি, মানে যেটা দিয়ে আমি হট করে টেনে বের করতে পারবো না। এখানে কি লাগানো থাকে, এরা বোথ সাইডে স্ক্যানার লাগিয়ে রাখে এবং চিপ থাকে এখানে, যার ফলে এটা ডিরেক্টলি কানেক্টেড। এবং এই যে মুহূর্তে আমরা কার্ডটা ঢোকাচ্ছি এটিএম এর মধ্যে, বা ওই এটিএম এর যে জায়গায় লাগানো ওরা স্কিমার লাগিয়ে দিয়েছে, তো এটা ঢোকানোর সাথে সাথে একটা গ্রিন কালারের রে যখনই আসে, ওটার মাধ্যমে ওই স্কিমারটা কার্ডের এপিটোপিট বোথ সাইডটা স্ক্যান করে দেয়। লাইক আমি যদি আমার এক পাশে কার্ডের থাকে হচ্ছে কার্ডের নাম্বার, আর পিছনের দিকে যে ব্যাক সাইডটা, সেই ব্যাক সাইডে থাকে হচ্ছে সিভিভি নাম্বার। এবং একটা কার্ডের যদি আমরা নর্মাল নাম্বার এবং সিভিভি নাম্বার দুটোই যদি পেয়ে যাই, সেই মুহূর্তে কিন্তু অনেক সময় আমরা ডুপ্লিকেট এটিএম কার্ড ওরা তৈরিও করে নেয়। আবার কখনো কখনো আরেকটা যেটা সবচেয়ে সমস্যা আমরা দেখেছি, তারা কি করে অনলাইন ট্রানজাকশন করতে শুরু করে। এবার কি আছে, অনেক সময় আমাদের কার্ডে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা এনেবেল থাকে। যে মুহূর্তে আমাদের কার্ডে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা এনেবেল থাকে, এই যে এরা টাকাগুলো পটাপট করে, উনি বলছেন যে 10,000 20,000 করে কেটে নিচ্ছে, তো এর ফলে কি ওটিপির কোনো প্রয়োজন হয় না। আচ্ছা এবার যদি সাম্যজিৎ, আমি খালি চোখে সত্যি বুঝবো কি করে যে কোন এটিএম এর মধ্যে এই স্কিমার লাগানো রয়েছে? ডেফিনেটলি এটা অ্যাজ পার আরবিআই রুলস, আমি জানি না সেই এটিএম এ সিকিউরিটি গার্ড ছিল কি অন্য কিছু ছিল কিনা, সেইখানে সে প্রপারলি সেটা মেনটেন হয় কিনা। মেন বিষয়টা হচ্ছে যে কোনো জায়গায় আমরা বলি, দেখুন সবসময় তো মানুষ সবকিছু এইভাবে চলাটা খুবই মুশকিল। বিভিন্ন জায়গায় যদি এরকম ধরনের স্কিমার লাগিয়ে রেখে দেয়, তাহলে সাধারণ মানুষকে, আমিও যদি কখনো এটিএম এ যাই, সব সময় তো আমাদের পক্ষে সম্ভব না ডিভাইসটাকে নাড়িয়ে দেখার যে ওটা আদৌ এক্সটার্নাল কোনো ডিভাইস আছে কিনা। এটা যদি আমি বলি, সেটা খুবই হাস্যকর একটি বিষয় হবে। কারণ আরবিআই রুলস অনুযায়ী প্রতিটি এটিএম কার্ডে, এটিএম যেখানে রয়েছে সেখানে 24/7 হচ্ছে সিকিউরিটি গার্ড থাকা উচিত। যদি একটা সিকিউরিটি গার্ড থাকা অবস্থাতেও এই ধরনের ডিভাইস ইনপুট করা হয়, তাহলে সাধারণ মানুষ কেন, আমাদের পক্ষেও বোঝা কখনো সম্ভব হবে না, ইম্পসিবল এটা। কখনো একটা এটিএম এর মধ্যে যদি একটা ডিভাইস ঢোকানো থাকে খালি চোখে, কারোর তার পক্ষে মানে সম্ভব একটা না। বিষয় পরিষ্কার যে নিরাপত্তা রক্ষী নেই, মানে কোন রকম অরক্ষিত এটিএম যে রয়েছে সেখানে কিন্তু না যাওয়াই ভালো, এমনটাই সামনে আসে। সামজিৎ, আপাতত আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে সুমন রয়েছে, সুমনের সঙ্গে একটু কথা বলবো। সুমন ঘটনাস্থলেই একদম রয়েছে। সুমন, একটা কথা বলো, যে এই যে এটিএমটা একদম ব্যাংকের পাশেই, তো এর মধ্যে কোনো নিরাপত্তা রক্ষী কি আদৌ ছিলেন ওই সময়, নাকি এটা অরক্ষিত একটা এটিএম? দেখো, এলাকাবাসীর সাথে কথা বলে যা বুঝছি, দীর্ঘদিন ধরে এই এটিএম, ব্যাংক লাগোয়া এটিএমে কোনো নিরাপত্তা রক্ষী নেই। একাধিকবার এলাকার মানুষ তারা ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েছেন যে কেন নেই, তখন তাদের বলা হয়েছে এটা সম্পূর্ণ একটা অন্য শাখা দেখে, ফলে আমাদের পক্ষে কিছু করা সম্ভব হবে না। তার দরুন এই এটিএম, যে এটিএম থেকে এই লক্ষাধিক টাকা জালিয়াতির ঘটনা ঘটেছে, সেই এটিএমে কিন্তু কোনো নিরাপত্তা রক্ষী ছিলেন না। ফলে কার্ড ট্র্যাপ হয়, ডিভাইস লাগানো থাকে, তারপরে স্কিমিংয়ের মাধ্যমে কার্ড কপি হয়। এবং সবথেকে আশ্চর্যজনক যে অভিযোগ এই ভুক্তভোগীরা করছেন, তারা বলছেন তারা যখন টোল ফ্রি নাম্বারে ফোন করেছেন, এই এটিএম ঘরের মধ্যে লেখা থাকা নাম্বারে, বেশ, মানে এখানে বলা হয়েছে 03 মানে হেল্পলাইন নাম্বারটা কোথায় রয়েছিল সুমন, সেটা কি ঘরের মধ্যে লেখা ছিল? দেখো, এই ভুক্তভোগীরা বলছেন হেল্পলাইন নাম্বারটা ঘরের মধ্যেই লেখা ছিল, এবং তারা যখন 033 টিপে কোডটা প্রেস করেছেন, তখন এটা পসিবিলিটি, সুযোগ থাকতে সাইবার বিশেষজ্ঞরা বলছেন যে কোনো পিন হোল ক্যামেরার মাধ্যমে হয়তো সেই কোডটাকে কপি করা হয়েছে, কিংবা সেই কোডটাকে ডিভাইসের মাধ্যমে কপি করা হয়েছে। তারপর পিন কোডটাও কিন্তু আসলে শেয়ার হয়ে গিয়েছে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একজন সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ বাবু, আপনার কাছে একটা কথা জানতে চাইছিলাম, যে এই যে যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে, তখন সঙ্গে সঙ্গে আমাদের কি করা উচিত? দেখুন, এটা 3-4টে স্টেপ আছে। প্রথম কথা হচ্ছে যে 1930 বা cybercrime.gov.in এ ইমিডিয়েটলি রেজিস্টার করা উচিত, যেখান থেকে আমার যে অ্যাকাউন্টের টাকাটা মানে যে বেরোলো, সেইখানটা আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হবে এবং ফার্দার সেখান থেকে কোনো উইথড্র করতে পারবে না। আর যদি কোনো টাকাটা কোথাও ট্রান্সফার করে থাকে, সেখান থেকেও কিন্তু ওই উল্টো দিকের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবে এবং সেখান থেকে ওরা অন্য এটিএম থেকে টাকাটা বার করে নিতে পারবে না। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 হচ্ছে
নিয়ার বাই যে সাইবার সেল আছে সেখানে গিয়ে ইমিডিয়েটলি রিপোর্ট করা, এটা কিন্তু খুব জরুরি। শুধু 1930 করলে হবে না, সেই রিপোর্টটা নিয়ে ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারের সঙ্গে একটা স্টেটমেন্ট দেওয়া যে আমার এরকম ফ্রড হয়েছে, এই তার ব্যাংক স্টেটমেন্ট, এই আমার পুলিশের ডায়েরি, আর এই অ্যাকাউন্ট আমার ফ্রিজ হয়েছে। ফ্রিজের অ্যাকনোলেজমেন্টও কিন্তু SMS করে পাঠিয়ে দেয় যে উল্টো টিকেট যা স্ক্যামারের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই তিনটে নিয়ে যদি জমা হয় তারপরে কিন্তু পুলিশ নিজে থেকেই বা ব্যাংক নিজে থেকেই কোর্টে চলে যায়, কোর্টে অ্যাপিল করে, কোর্ট অর্ডার বেরোয় যে টাকাটাকে রিভার্স করো, সেই টাকা কিন্তু 100% ফেরত পাওয়া যাবে। সন্দীপবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। এলাকার মানুষজন কি বলছেন এই ঘটনার পর, শুনুন। কোনোদিন দেখিনি এখানে, কোনোদিন সিকিউরিটি আর ব্যাংকে বলে ব্যাংক তো গুরুত্বই দিত না, বলে ওটা আমাদের ডিপার্টমেন্ট না, ওটা আমরা কিছু জানি না। কালকে যেহেতু আমাদের একটা বন্ধুর হয়েছে, কালকে 1,35,000 গেছে, আরও একটা দাদা তার 35,000 টাকা গেছে, এর জন্য আমরা জানতে পারলাম, থানাকে পুলিশকে জানিয়েছে, পুলিশও কোনো করলো না, পুলিশ আসলো, শাটার নামিয়ে দিয়ে চলে গেল।